ওকে, তো আমরা ক্লাস শুরু করি। কোনো প্রবলেম হলে বইলো, হ্যাঁ, যদি কথা বোঝা না যায় এই টাইপের। আচ্ছা, তো আমরা করতেছি চ্যাপ্টার 4B মানে বৃত্তের দ্বিতীয় পার্ট, তাই তো? বৃত্ত, তার মানে তুমি বৃত্ত রিলেটেড যে সমীকরণ আছে, বৃত্তের সমীকরণ সম্পর্কিত যা কিছু আছে সবই তুমি জানো, এটা আমি ধরে নিলাম। কারণ যেহেতু আমরা এখন বৃত্তের সমীকরণ না, আমরা বৃত্ত রিলেটেড আদার্স যা কিছু আছে সব কিছু বের করব। ঠিক আছে, বৃত্তের সমীকরণ রিলেটেড কাজবাজ আমরা 4-এর এতে শেষ করে এসেছি অলরেডি। আচ্ছা, সেগুলো মাঝে মধ্যে লাগবে, তো সেগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে কাজ করব, সমস্যা নাই। এখন কি করব? এখন করব আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কিছু সূত্র জেনে নিব। হ্যাঁ, কিছু সূত্র আমরা প্রথমেই জেনে নিতে চাচ্ছি। সূত্রগুলো হচ্ছে প্রথমে স্পর্শক রিলেটেড। স্পর্শক কি? মনে করো তুমি তো জানোই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা একটা মাত্র স্পর্শক আঁকতে পারি, আর সেই বিন্দুটা মনে করো x1, y1। তাহলে এই বিন্দুতে এই একটা মাত্রই স্পর্শক আঁকা সম্ভব, তাই তো? এখন এই স্পর্শকের সমীকরণ আমাদের লাগবে। আচ্ছা, স্পর্শকের সমীকরণ যদি লাগে তাহলে অবশ্যই তোমার এই বৃত্তের সমীকরণ কিন্তু জানতে হবে। এই বৃত্তের সমীকরণ যদি মনে করো হয় x² + y² - a² = 0 সাপোজ, হ্যাঁ, এইটা যদি হয় বৃত্তের সমীকরণটা, তাহলে স্পর্শক একরকম হবে। আর যদি x² + y² + 2gx + 2fy + c = 0 হয়, তাহলে আরেক রকম সমীকরণ হবে স্পর্শকটার, তাই তো? স্পর্শক। আচ্ছা, আর স্পর্শকের সাথে লম্বভাবে যে রেখাটা থাকে সেটা অভিলম্ব, এটা তুমি জানো অলরেডি, তাই তো? এই লম্ব রেখাটা হচ্ছে অভিলম্ব। স্পর্শকের সাথে স্পর্শবিন্দুতে যে লম্ব রেখাটা থাকে এটা হচ্ছে অভিলম্ব। তো এই অভিলম্বটা আমরা একটু লিখে নিই এখানে। অভিলম্ব, এটা অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, দেখ, এটা হচ্ছে অভিলম্ব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ আগে বের করব, পরে অভিলম্ব তো জাস্ট লম্বরেখা, এটা আমরা লম্বরেখার সূত্র দিয়েই করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে মনে করো বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে একটা বিন্দুতে একটা স্পর্শক আছে, তার সমীকরণ তুমি বের করবা। তো প্রথম বৃত্তের ক্ষেত্রে, মানে এই যে এটার ক্ষেত্রে কি করতে হবে? স্পর্শকের সমীকরণ এমন হবে x × x1 + y × y1। এই x1, y1 কিন্তু এই যে বিন্দুটা, এই বিন্দুটা, হ্যাঁ, তাহলে ওই বিন্দুর যে ভ্যালু, এক্সের ভ্যালু, সেটা এক্সের সাথে গুণ হবে, আর ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের সাথে গুণ হবে, - a² = 0। এ হচ্ছে প্রথম বৃত্তের ক্ষেত্রে, মানে প্রথম সমীকরণের ক্ষেত্রে। এটা মনে করো প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমি এখানে অথবা দিয়ে লিখি, কি হবে? x × x1 প্লাস ওইখানে y × y1ও দিতে হবে, কিন্তু এই যে 2gx আর 2fy আছে, এখান থেকে ওই 2গুলা বসবে না। 2গুলা না বসে কি হবে? এখানে এমন হবে g × x + x1 হবে, হ্যাঁ, প্লাস f × y + y1 হবে, প্লাস c = 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। বুঝতে পেরেছ? এখন অভিলম্বের সমীকরণ আমি দেখাচ্ছি না, কারণ লম্বরেখার সমীকরণ তুমি অবশ্যই জানো। জাস্ট লম্বরেখার সমীকরণ বের করলে অভিলম্ব পাওয়া যাবে। তো এটার সমীকরণ আর আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? স্পর্শকের সমীকরণটা মনে রাখলেই হবে। আচ্ছা, এই গেল স্পর্শক গেল।
একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা বৃত্তের একটা বিন্দুতে। আচ্ছা, তার মানে আরও কিছু এইখানে আছে, যেমন মনে করো এই একটা বৃত্ত, সাপোজ বহিস্থ কোনো বিন্দু আছে x1 y1 থাকতে পারে। এই বহিস্থ বিন্দু থেকেও তো স্পর্শক আঁকা যায় বৃত্তের উপর, তাই তো? এই যে আমি স্পর্শক টানলাম। আচ্ছা, মনে করো এই যে বাকিটুকু না দিই, ওকে, সাপোজ এইটুকু স্পর্শক, যদিও এটা রেখা, তো রেখা তো শেষ হয় না, কিন্তু এইটুকু দিচ্ছি কারণ হচ্ছে পরে আবার স্পর্শকের দৈর্ঘ্যও দেখাবো। আচ্ছা, ওকে। এখন মনে করো এই বৃত্ত আর এই হচ্ছে স্পর্শক আমরা আঁকতেছি, হ্যাঁ, এই দুইটা হচ্ছে স্পর্শক। তাহলে এই দুইটা স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে বৃত্তের বহিস্থ একটি বিন্দু x1 y1, মনে করো এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, অঙ্কিত স্পর্শকের সমীকরণ কেমন হবে? অঙ্কিত স্পর্শকের সমীকরণটা এমন হবে, দেখো এইভাবে, s ইন্টু s1 ইকুয়ালস টু টি স্কোয়ার। এখন এই বিষয়টা কি আমি দেখাচ্ছি। এস মানে আমি বোঝাচ্ছি বৃত্তের বাম পক্ষ। আচ্ছা, মনে করো ওই যে বৃত্তটা ছিল, এই বৃত্তটার সমীকরণ যদি এমন হতো, কেমন, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, যদি এমন হতো, তাহলে এখানে কি বোঝাচ্ছি? এস দিয়ে, স্যার এস দিয়ে আমরা বোঝাচ্ছি এই সমীকরণটার বাম পক্ষ, জাস্ট এতটুকু। S1 দিয়ে বোঝাচ্ছি এই সমীকরণটার বাম পক্ষে বিন্দুটা বসাই দিলে যা হবে সেইটা, ঠিক আছে। আর টি দিয়ে কি বোঝাচ্ছি? টি দিয়ে বোঝাচ্ছি ট্যানজেন্ট বা স্পর্শক, অর্থাৎ এই বিন্দুতে স্পর্শক যদি আঁকতাম তাহলে কি হতো? এই বিন্দুতে যদি স্পর্শক, এই বিন্দুটা যদি বৃত্তের উপর থাকতো, আর তখন স্পর্শকের সমীকরণটা কেমন হবে? আচ্ছা, তখন স্পর্শকের সমীকরণটা ওই যে এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 মাইনাস এ স্কোয়ার। তুমি দেখেছো এটা উপরে স্পর্শকের সমীকরণ, এটা ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করতেছি, মানে আমরা যদি এই সমীকরণটা ধরতে চাই তাহলে এমন হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে তুমি বুঝতে পারলা যে এটা মোটামুটি বেশ বড়সড় একটা সমীকরণ হচ্ছে, কারণ গুণ আছে, আবার 3টা টার্মের উপর হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তো আমরা আসলে ম্যাথের মধ্যে এই জিনিসটা ইউজ করব না বললেই চলে, খুবই কম ইউজ করব, যার সূত্রটা তোমার জানতে হবে, এই জন্য জেনে রাখলাম। এখন ম্যাথের মধ্যে আমরা কি ইউজ করব সেটাও বলে রাখি। ম্যাথের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে কি করব, দেখো। ওকে, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বিন্দু থেকে আমি স্পর্শক, সাপোজ এই যে স্পর্শক এতটুকু, এই বিন্দু থেকে আমি স্পর্শক এটা আঁকলাম। এখন আমরা এইখানে আমাদের একটু বেসিক ইউজ করব। সাপোজ এটা হচ্ছে x1 y1 পয়েন্ট, এই বিন্দুটা এটা, আচ্ছা ওকে। তো এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো ব্যাপারটা বুঝো, বৃত্তের কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বটা, মানে স্পর্শকের যে লম্ব দূরত্বটা, সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান না? এটা বৃত্তের ব্যাসার্ধের সমান, আর কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব।
তার মানে আমরা এই একটা কন্ডিশন ইউজ করব, এটা নোট করে রাখবো। কন্ডিশন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, আমরা বের করব, লম্ব দূরত্ব বের করব, আর সেইটা হবে কিসের সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধ। এই যে কন্ডিশনটা আমরা পেলাম, বৃত্তের কেন্দ্র থেকে কোনো রেখার লম্ব দূরত্ব মনে করো তুমি বের করলা, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করলা, সেটা যদি ব্যাসার্ধের সমান হয়ে যায়, তার মানে ওই রেখাটা অন্য কোনো রেখা না, ওই রেখাটা হচ্ছে স্পর্শক রেখা। ঠিক আছে, ওই বৃত্তটার স্পর্শক রেখা, এই জন্য কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হয়েছে। তাহলে এটা একটা কন্ডিশন যে কোনো স্পর্শক আছে, কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব বের করলাম, সেটা ব্যাসার্ধের সমানই হবে সব সময়। ওকে, সবাই কি বুঝেছ স্যার? আচ্ছা, ঠিক আছে। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরেরটাতে চলে যাই। 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে হচ্ছে আমরা একটা জিনিস এখানে বের করব, যেটা আমরা বলেছিলাম যে হচ্ছে ওই বহিস্থ বিন্দু থেকেই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক আছে, স্পর্শকের দূরত্বটা বের করব। এই যে এতটুকু মনে করে স্পর্শকের দূরত্ব, এই দূরত্বটা কতটুকু, মানে স্পর্শকের দূরত্ব, স্পর্শকের। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু লিখি যে x1, y1 বিন্দু থেকে সাপোজ x² + y² + 2gx1 + 2fy1 + c = 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। আগে সমীকরণ বের করেছিলাম, এখন দৈর্ঘ্য বের করব। স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এখানে y1 দিয়েছি নাকি, এগুলো হবে না। আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য এমন হবে x1² + y1² রুটের মধ্যে আর কি, + 2gx1 + 2fy1 + c, এটা এত একক, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তে যে স্পর্শক আমরা আঁকবো, সেই স্পর্শকের দৈর্ঘ্য মানে এতটুকু দৈর্ঘ্য হবে। এইটা বৃত্তের সমীকরণের বাম পক্ষে জাস্ট এই বিন্দুটা বসায় দিয়ে রুট করলেই হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, আমরা বুঝেছি এটা। নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে 4 নাম্বার টপিকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পর্শ জ্যা। যেহেতু মানে মাত্র স্পর্শকের দৈর্ঘ্য বের করছো, এখন স্পর্শ জ্যা আমরা দেখব। স্পর্শ জ্যা আমরা কি স্যার স্পর্শ জ্যা চিনি? স্পর্শ জ্যাকে চিনাও, সবাই চিনাও? এটা মনে করো বৃত্ত। এখন এইখান থেকে আমরা এই ওকে, বৃত্তটা সুন্দর হয়নি, হাতে আঁকলে যেমন হয় তেমনই হয়েছে। মনে করো এই, আচ্ছা, আবার এই পাশেও একটা স্পর্শক আঁকো। ওকে, আর স্পর্শ যা কি, ওই দুইটা স্পর্শ বিন্দু যে পাইছো তুমি, এর মধ্যে যে সরাসরি দূরত্ব আছে, আচ্ছা, এর মধ্যে যে সরাসরি দূরত্ব আছে এইটাই, এই যে এইটাই হচ্ছে স্পর্শ জ্যা।
ঠিক আছে, এইটাই হচ্ছে স্পর্শ জ্যা, স্পর্শ জ্যা। আচ্ছা, তো বিন্দুটা মনে করো x1 y1, স্পর্শ জ্যায়ের সমীকরণ লাগবে। তাহলে x1 y1 বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে স্পর্শ জ্যা হবে, স্পর্শ জ্যা এর সমীকরণ। স্পর্শ জ্যায়ের সমীকরণ কি হবে? স্পর্শ জ্যায়ের সমীকরণ হবে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যা তাই, মানে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেটা হবে সেটাই। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হতো? x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা স্পর্শ জ্যাটার সমীকরণ হবে। এখন বুঝেছি? তার মানে বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকলে বহিস্থ বিন্দুকে বৃত্তের উপর ধরে যে আমরা একটা স্পর্শকের সমীকরণ বের করতে পারি সেটাই হবে স্পর্শ জ্যায়ের সমীকরণ। এখন ওকে, ক্লিয়ার না? আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, তোমরা একটু কথা বইলো, না হলে তো বোঝা যায় না। আচ্ছা, 5 নাম্বার 50 বলছি। এখন আমরা কি করব? এখন আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে এটাও বৃত্ত রিলেটেডই। আচ্ছা, এখানে ভালো বৃত্ত এক মিনিট। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে, আমি বিজি আছি ভাই। আচ্ছা, ওকে, তো আমরা মনে করে একটা বৃত্ত এখানে আছে, সাপোজ, ওকে, তো এই বৃত্তর কেন্দ্র আছে এখানে। তো কেন্দ্র মনে করো x1, আচ্ছা কেন্দ্র যাই থাক, কেন্দ্রটা বৃত্তের তো থাকবেই। আর হচ্ছে এই বৃত্তের যে তুমি জ্যা দেখতে পাচ্ছ, এই জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে x1, y1, এই বিন্দুটা। তাহলে জ্যায়ের মধ্যবিন্দু যদি এই বিন্দু হয়, তাহলে জ্যায়ের সমীকরণ কোনটা হবে? ঠিক আছে, এই জ্যাটার সমীকরণ কি হবে? এই জ্যায়ের সমীকরণ কি হবে সেটা আমরা বের করব। এখন জ্যায়ের মধ্যবিন্দু যদি কখনো দেয়া থাকে, তাহলে কিভাবে আমরা জ্যায়ের সমীকরণ বের করতে পারি? আচ্ছা, ওকে, তো লেখো, বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ের মধ্যবিন্দু সাপোজ x1, y1, জ্যাটির সমীকরণ কি? জ্যায়ের সমীকরণ কি হবে? স্যার, এটা একটু সংক্ষেপে আমরা মনে রাখবো এভাবে যে t ইকুয়ালস টু s1, এইটা দিয়ে, কি দিয়ে? t ইকুয়ালস টু s1, t মানে ট্যানজেন্ট, আর s1 দিয়েও যে সার্কেল, মানে সার্কেল তো c, তারপরে আমরা s দিয়ে প্রকাশ করতেছি, সার্কেলের বাম পক্ষ আর কি। আচ্ছা, যাই হোক, t মানে কি? ওই বিন্দুতে স্পর্শক, অর্থাৎ x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু
S1 মানে কি, বৃত্তটা এটা নিয়েছি, তুমি বুঝতেই পারছো কোন বৃত্তটা নিয়েছি, এই বৃত্তটার কথাই আমরা চিন্তা করতেছি আসলে, ঠিক আছে। তো এই বৃত্তটার বাম পক্ষে যদি আমি ওই বিন্দুটা বসাই দিই, মধ্যবিন্দুটা x1 y1, তাহলে কি হবে দেখো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা। তাহলে t ইকুয়ালস টু s1 দিয়ে আমরা এটা বুঝাচ্ছি, যেখানে দুই পাশ থেকে অবশ্য কনস্ট্যান্টটা না লিখলেও হবে, কনস্ট্যান্টটা তো কেটেই যাবে, কনস্ট্যান্টটা না লিখলেও হবে, ওকে। আচ্ছা, এ হচ্ছে বিষয়, t ইকুয়ালস টু s1 মধ্যবিন্দু থাকলে, বুঝেছো? কোনো ডাউট আছে কি না? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে মনে করো ছেদ করে, 6 নাম্বার, দুইটা পরস্পর ছেদি বৃত্তের ক্ষেত্রে সাধারণ জ্যায়ের সমীকরণ, মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তাহলে দুইটা পরস্পর ছেদি বৃত্ত এখানে ছেদ করেছে, আর তাদের এই যে এটা হচ্ছে সাধারণ জ্যা একটা, তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ কি? আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে, ওকে এক মিনিট, দুটি বৃত্ত পরস্পর ছেদি বলে সাধারণ জ্যায়ের সমীকরণ, এটা খুব সহজেই বের করা যায়, সেটা হচ্ছে দুইটা বৃত্তের বিয়োগফল s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। স্যার এখানে s1 কোনো বিন্দুতে বৃত্তের সমীকরণ না, s1 দিয়ে প্রথম বৃত্ত বোঝানো হয়েছে, s2 দিয়ে দ্বিতীয় বৃত্ত বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে প্রথম বৃত্তের যে বাম পক্ষ সেইটা মাইনাস দ্বিতীয় বৃত্তের বাম পক্ষ, ঠিক আছে, বা দুইটা বৃত্ত জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করলে যা হবে ওইটাই হচ্ছে এই সাধারণ জ্যায়ের সমীকরণ, বুঝতে পারছো? এ হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা 6টা সূত্র পেয়েছি এখানে, আর কিছু নোট পেয়েছি, 1-2টা, বেশি না। ওই 1-2টা নোটের কাজই বেশি, মানে এই যে একটা নোট যে লিখে দিয়েছি, ঠিক আছে, এই নোটটা আমরা ইউজ করে অধিকাংশ ম্যাথ করে ফেলতে পারবো, মানে ওই কন্ডিশনটা ইউজ করে। আচ্ছা, আর কি, আর হচ্ছে স্পর্শ বিন্দু থাকতে পারে, সেটাও আমরা একটু দেখব, স্পর্শ বিন্দু নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা। আচ্ছা চলো সেটাও দেখে ফেলি, স্পর্শ বিন্দু কিভাবে বের করে। 7 নাম্বার, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, জাস্ট বহিস্থভাবে কি করে, স্পর্শ, হ্যাঁ বলো। 6 নম্বরে এই যে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত দিচ্ছেন, এখানে কি আগের সমীকরণটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার, ওইটা দুইটা বৃত্ত কোশ্চেনে দেওয়া থাকবে, দুইটা বৃত্তের সমীকরণ তো ভিন্ন হবে, আলাদা আলাদা দুইটা বৃত্ত থাকবে, বুঝছো? সেই দুইটা বিয়োগ করলে হয়ে গেল, মানে বৃত্তের দুইটার বাম পক্ষ বিয়োগ করবা, অবশ্যই ডান পক্ষে যেন 0 থাকে তাদের, ঠিক আছে, সেটা নিশ্চিত করে তারপরে ওই দুইটা বিয়োগ করে ইকুয়ালস টু 0 দিলে হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এইখানে আমরা কি করতে চাচ্ছি, এইখানে আমরা চাচ্ছি স্পর্শবিন্দু বের করতে। এইটা মনে করি স্পর্শবিন্দু, যেখানে স্পর্শ করছে, স্পর্শবিন্দু। আচ্ছা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শবিন্দু বের করা খুবই সোজা। সেটা কিভাবে বের করে, এটা মনে করো বৃত্তের ব্যাসার্ধ r1, এটা r2, আর এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2 কেন্দ্র। আচ্ছা, c1 c2 না দিয়ে আমরা ab দিতে পারি, কারণ c1 c2 দিলে হয়তো তোমার একটু কনফিউশন হতে পারে। তো বহিঃস্পর্শ যদি করে, বৃত্ত দুইটা বহিঃস্পর্শ করলে
বহিঃস্পর্শ করলে অবশ্যই দুটি বৃত্ত, হ্যাঁ দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে যে এ বি যে দূরত্বটা সেটা R1 প্লাস R2 সমান হয়, এটা জানো কি না? আচ্ছা এটা হবে, ঠিক আছে, R1 R2 সমান হবে। আচ্ছা এরপরে অন্তস্থভাবে স্পর্শ করলে বিয়োগফলের সমান হবে অবশ্যই, তাহলে সেটাও একটু দেখাই নিই। এই যে অন্তস্থভাবে এইভাবে স্পর্শ করবে আর এইটার দূরত্বটা বিয়োগফলের সমান হবে, মানে অন্তঃস্পর্শের ক্ষেত্রে অন্তঃস্পর্শের ক্ষেত্রে এ বি যে ডিস্টেন্স সেটা হবে R1 ডিফারেন্স R2, মানে পার্থক্য বিয়োগফল। আচ্ছা তো যাই হোক, এটা আমরা বুঝে গেছি। স্পর্শ বিন্দুটা কিভাবে বের করব এটা একটু আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা এটা 8 নম্বরে দিয়ে দিই। ওকে স্যার দেখো, স্পর্শ বিন্দু তো এইটা মাঝেরটা। এখন এটা মনে করে একটা স্থানাঙ্ক আছে, কেন্দ্র অবশ্যই আছে, স্থানাঙ্ক থাকবেই। এই পরের বৃত্তটার কেন্দ্রেরও স্থানাঙ্ক আছে। এখন প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে স্পর্শ বিন্দু যদি মনে করো যদি P হয়, স্পর্শ বিন্দুটা যদি P হয়, তাহলে P কিভাবে এখানে হবে? দেখো এই পুরা AB যে রেখাংশটুকু আছে, এই রেখাংশটুকু R1:R2 অনুপাতে, এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে কিনা? অন্তর্বিভক্ত হয়েছে কিন্তু, তাই না? এই পুরাটুকু R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে আমরা এখানে করে ফেলতে পারবো। অন্তর্বিভক্তের সূত্র তুমি নিশ্চয়ই জানো, R1:X2 প্লাস R2:X1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হচ্ছে অনুপাত, R1:R2 হচ্ছে অনুপাত। তাহলে R1Y2 প্লাস R2Y1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। স্যার এইভাবে আমরা স্পর্শবিন্দুও বের করতে পারি। এই যে স্পর্শবিন্দু। আচ্ছা আরেকটাও দেখাইনি, সেটাও দেখাই দিই। 9 নাম্বার, এই যে এটা সাপোজ এই হচ্ছে বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। এখন এইখানে স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু কিভাবে বের করবা? এই স্পর্শবিন্দু আবার বের করা আলাদা টেকনিক আছে। কি টেকনিক সেটা হচ্ছে তুমি এই স্পর্শবিন্দু পেয়ে যাবা যদি স্পর্শক আর এই কেন্দ্রগামী ব্যাসের সমীকরণ তুমি যদি বের করতে পারো, তাহলে তাদের ছেদবিন্দুই হচ্ছে এই স্পর্শবিন্দু, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। কেন্দ্র তো দেয়াই থাকবে সবসময়, কেন্দ্রটা দেয়াই থাকবে, তুমি পাবা সবসময়, কেন্দ্রটা পাবা। তো কেন্দ্রটা পাইলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ, এই কন্ডিশন দিয়ে আমরা স্পর্শক বের করে ফেলতে পারবো। আচ্ছা স্পর্শক বের করে ফেলতে পারলেই স্পর্শকের উপর লম্বরেখা যা কেন্দ্র দিয়ে যাচ্ছে সে লম্বরেখাটাও বের করতে পারবো, মানে অভিলম্বটাও বের করতে পারবো, ঠিক আছে? তো স্পর্শক আর অভিলম্বের যে ছেদবিন্দু সেটাই স্পর্শবিন্দু, এটা আমরা বের করে ফেলতে পারবো। এখন তুমি কি ওই সরলরেখার লম্বরেখার সূত্র জানো কিনা, বা সমান্তরাল রেখার সূত্র জানো কিনা, আবার লম্ব দূরত্বের সূত্র জানো কিনা? যদি এই সূত্রগুলোতে প্রবলেম না থাকে তাহলে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। মনে আছে সবার, নাকি মনে করাই দিতে হবে সূত্রগুলা? মনে আছে না? আচ্ছা মনে হয় মনে আছে, কি বলো?
আচ্ছা, আমি ধরে নিলাম মনে আছে। নীরবতাই সম্মতির লক্ষণ, নাকি? হয়ে গেল, সবাই আছি আমরা। আচ্ছা, 8 জন কেন এখন? কে আসছো পরে? ওকে, পরে জয়েন করছো কে? ও, আমারই 2বার দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা ম্যাথে যেতে পারি। তো চলো দেখি ম্যাথ কি কি ম্যাথ আসছে একটু দেখে নিই। সাউদার কি ডিলিট করে দিছ? আচ্ছা, তো প্রথম ম্যাথটা হচ্ছে এইটা। কই, আচ্ছা উল্টা হয়ে গেছে, দাঁড়াও, এটার একটু ব্যবস্থা। হ্যাঁ, 9 নাম্বার রুলটা একটু দেখি, মানে তোলা হয়। ও 9 নাম্বার, দাঁড়াও দেখাচ্ছি, 1 মিনিট, আমি এটা একটু সেভ দিয়ে নিই, সেভ দিলে আমার সুবিধা হবে। কয়টা পেজ? 4টা? আচ্ছা, অনেক কিছু একসাথে কাজ করছে তো এই জন্য একটু স্লো হয়ে গেছে। বাবা এত স্লো কেন? আমার এসএসডি কি কাজ করতেছে না? আচ্ছা ঠিক আছে, এর আগের পেজ না, আগের পেজের 9 নাম্বারটা। 9 নাম্বার হচ্ছে ওই যে জাস্ট চিত্রটা আঁকলেই হবে, তাহলে বুঝতে পারবা। আমি লিখেও দিই তাহলে। স্পর্শ বিন্দু, স্পর্শক ও অভিলম্বের ছেদবিন্দু, অভিলম্বের ছেদবিন্দু। ওকে, বুঝছি স্যার। ঠিক আছে, চলো পরের পেজে যাই আমরা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কাজ করবো, কই গেল? ঠিক আছে, তাহলে এখন আমরা ম্যাথ দেখব। সবার কাছে কি বই আছে? বই যদি থাকে সবাই বই বের করো। আর আর হচ্ছে আমরা এখান থেকেও অবশ্য নিতে পারি, ইম্পোর্ট করতে পারি।
একটু স্লো হয়ে গেছে। পেজ গেল কই? আচ্ছা যাই হোক, এটা আমরা দেখি একটু, সবাই একটু দেখে নাও। প্রথম যে ম্যাথগুলো আছে 4B এর এক্সারসাইজের ম্যাথগুলা 1 নাম্বার থেকে শুরু করো। এই সবগুলা ম্যাথ একটা কনসেপ্ট দিয়েই হবে, যে নোটটা আমি শিখাইছিলাম একটু আগে, যে নোটটা দেখাইছিলাম ওই নোটের মতোই, ঠিক আছে? তো চলো আমরা আরেকটু দেখে আসি, দেখতে পাচ্ছ কি না এখানে কি বলছে। এখানে ম্যাথটা বলছে যে তোমার প্রমাণ করো যে, আর একটু জুম করি, দেখা যাচ্ছে? ওকে, দেখো এখানে বলছে প্রমাণ করো যে এই বৃত্ত, মানে এই যে প্রমাণ করো যে এই যে বৃত্ত, এই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এটা। এখন এটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে কি করতে হবে? প্রথমে এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলবা, তারপরে স্পর্শকের সমীকরণটা লিখবা। লেখার পরে ওই যে কন্ডিশনটা দিয়েছিলাম যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হইতে হবে। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হইতে হবে। তো চলো আমরা একটু লিখে ফেলি। তো দেয়া আছে একটি বৃত্ত, কি দেওয়া আছে স্যার? x² + y² - 2x - 1 = 0। তাহলে এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলতে হবে। তাহলে x² + y² + 2 * -1 * x + 2 * 0 * y + -1 = 0। স্যার এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করো। অতএব বৃত্তের কেন্দ্র আসবে তোমার কি -g - f, তাই না? -1 মানে +1 0। ও ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে √g², মানে যে -1² + 0² g² + f² - c -1 c মানে -1, তাই তো? স্যার এগুলো তোমরা অনেক ভালোভাবে জানো অলরেডি আগের চ্যাপ্টার থেকে এই সূত্রগুলো। তাহলে √2 একক। তাহলে কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি, দুইটাই পেয়ে গেছি, তাই তো? বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা ওকে। আবার স্পর্শক, একটি স্পর্শক মানে প্রমাণ করতে হবে স্পর্শক। তাহলে একটি রেখা লিখি, একটি রেখা, যেহেতু প্রমাণ করবে স্পর্শক সেহেতু লিখলাম রেখা। x + y + 1 = 0। মনে করো এটা 1 নাম্বার রেখা। তাহলে বৃত্তের কেন্দ্র 10 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা আমাদের লাগবে, কারণ এই যে লম্ব দূরত্বটাই তো ব্যাসার্ধের সমান হতে হবে। সেই লম্ব দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি? মডুলাস দিয়ে এই বিন্দুটা এই রেখার বাম পক্ষে বসাই দিব, 1 + 0 + 1 মডুলাস দিয়ে আর কি, বুঝতে পারছো? এক্স আর ওয়াই এর মধ্যে এই মানটা কেন্দ্রটা বসাই দিব, আর দুই পাশে মডুলাস চিহ্ন দিব, আর নিচে হচ্ছে সহগগুলোর স্কোয়ারের যোগফল। তাহলে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগও 1, তাহলে 1² + 1²। তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে √2, সো √2 একক হলো।
তো এটা তো বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেল, ইকুয়ালস টু বৃত্তটির ব্যাসার্ধ, ইকুয়ালস টু বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে কি প্রমাণ হলো? তাহলে প্রমাণিত হলো, এখানে লেখো, অতএব 1 নং রেখা প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক, প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। শেষ। এ হচ্ছে আমাদের ম্যাথ। এভাবে করে ফেলতে হবে। কারোর কোনো প্রবলেম আছে এতটুকু নিয়ে? স্যার আচ্ছা, সবাই ভালোভাবে বুঝছো তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে ব্যাপারটা ছিল কি? ব্যাপারটা ছিল হচ্ছে বৃত্ত দেওয়া ছিল, স্পর্শকও দেয়াই ছিল, জাস্ট আমরা প্রুফ করলাম এটা স্পর্শক। আচ্ছা, তার মানে কি প্রুফ করলাম? কেন্দ্র থেকে ওর লম্ব দূরত্ব বের করে ব্যাসার্ধের সমান হয়েছে, তার মানে এটা একটা স্পর্শক, সেটা প্রমাণিত হয়ে গেল। এখন যদি স্পর্শবিন্দু বের করতে বলে, এই স্পর্শবিন্দুটা, তাহলে কিভাবে বের করবা? কিভাবে বের করবা? তাহলে অবশ্যই স্পর্শকের লম্ব দূরত্ব লম্ব রেখা বের করতে হবে। চলো বের করে ফেলি। এতটুকু বলে নাই, তবুও পরের সমীকরণগুলোতে, পরের ম্যাথগুলোতে বলতে পারে, তো আমরা আগেই বের করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই আমরা এইভাবে লিখব যে কেন্দ্র তো 1,0 বের হয়েছিল। ঠিক আছে, কেন্দ্র 1,0 বের হয়েছিল। তো আমরা এখানে বলবো যে তোমার যে 1 নং রেখার লম্ব রেখা যা 10 বিন্দুগামী, 10 বিন্দু মানে কেন্দ্রগামী, তাই তো? বিন্দুগামী, তার সমীকরণ মানে অভিলম্বের সমীকরণ আর কি। কী হবে সমীকরণ? ওই রেখাটার সমীকরণ কি ছিল? আগের রেখাটার সমীকরণ ছিল x + y + 1 = 0। তো এখানে চেঞ্জ হবে কি? সহগ এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে সহগ তো 1 আর 1 এক্সচেঞ্জ হলে কি আর হবে? আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটাও কিন্তু ছিল। সহগ এক্সচেঞ্জ, মাঝের চিহ্নটা চেঞ্জ। আর ধ্রুবক লিখতে হবে না, ইকুয়াল দিয়ে এই 1 আর 0 মানে এই এক্সের আর ওয়াইয়ের মান জাস্ট এখানে বাম পক্ষের এক্স আর ওয়াই যেখানে আছে সেখানে বসাই দিলে হয়ে যাবে। তো x - y - 1 = মনে করো 0। শেষ। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, মানে অভিলম্বের সমীকরণ। এখন ওই অভিলম্ব আর হচ্ছে ওই স্পর্শকের যে ছেদবিন্দু, সেটাই হবে স্পর্শবিন্দু। তাহলে আমরা কি বের করব? ছেদবিন্দু বের করব। ছেদবিন্দু বের করতে গেলে এই দুইটা আমরা যোগ করব। x + y + 1 = 0, x - y - 1 = 0। দুইটা যদি যোগ করি তাহলে তো y কাটা। সো 2x = 0, x = 0। x = 0, 1 নংয়ে x = 0 বসায়, তো বসাও 0। তাহলে 0 + y + 1 = 0। সো y = -1। ওকে, y = -1। অতএব x, y = 0, -1। তার মানে কি হলো? অতএব স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 0, -1, এটাই অ্যান্সার। ওকে, তো আমরা একটা ম্যাথ কিন্তু করে ফেললাম, যেটা পরে থাকতে পারে, এমন ম্যাথ পরে থাকতে পারে, আগেই আমরা করে ফেললাম।
ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে তুমি ম্যাথগুলো দেখতে পারো, যেমন হচ্ছে পরের ম্যাথটা, তারপরে ম্যাথটা, এগুলো দেখতে পারো সবাই। এই যে দেখতে পারো কোনোটাই প্রবলেম হবে কি না। দেখাও যে এই বৃত্তটি এই রেখাটিকে স্পর্শ করে, যে মানে স্পর্শ প্রমাণ করতে হবে, পরে স্পর্শ বিন্দু বেরও করতে হবে। চট্টগ্রাম বোর্ডে আসছিল। আচ্ছা, যাই হোক, এটাও যেমন হচ্ছে এই স্পর্শক প্রমাণ করে স্পর্শ বিন্দু বের করতে হবে। যাই হোক, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা বুঝবো ব্যাসের সমীকরণ, ওই যে স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ, মানে যে সমীকরণটা আমরা বের করছি দ্বিতীয় 2 নম্বর সমীকরণ, ওটাই তো ব্যাসের সমীকরণ, তাই না? আচ্ছা, এবার এখানে দেখো, এটা কত নম্বর? 4 নম্বর ম্যাথ। তো 4 নম্বর ম্যাথে তুমি দেখতে পাচ্ছ 3791 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করো, বা করা হয়েছে। বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ওই যে আমরা করেছিলাম x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। মনে আছে? এই সমীকরণ দিয়ে এই বৃত্তটার সমীকরণ তুমি পেয়ে যাচ্ছ, ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তারপরে প্রমাণ করো যে একটি স্পর্শক স্পর্শবিন্দু। খুবই সোজা, স্পর্শক স্পর্শবিন্দু, এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি। ওকে, আমরা এরপরে 5 এবং 8 নাম্বার দেখতে পারি। এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, বি এর মান নির্ণয় করো। আবার এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে যদি এইটা হয়, মানে দুইটাই একই টাইপের, ওটা বি এর মান আর এটা হচ্ছে একটা কন্ডিশন। কোনটা করব তোমরা বলো? 8 করব। ওকে, চলো তাহলে 8 নাম্বার দেখি। তাহলে 8 নাম্বার যা যা দেয়া আছে আমরা একটু লিখে নিই। আমাদের এখানে দেয়া আছে, আগে বৃত্তটা লেখো। দেয়া আছে একটি বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0। সো এখানে কেন্দ্র ব্যাসার্ধ অবশ্যই বের করা লাগবে। তো কেন্দ্র ব্যাসার্ধ বের করতে চাইলে তো এরকম রাখলে হবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ এক্স 2 জায়গায় আছে, তাই না? আচ্ছা, ওইভাবেও করতে পারো, সমস্যা নাই, বা সূত্র তৈরি করেও করতে পারতাম, ব্যাপার না। 2 ইন্টু মাইনাস এ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়ালস টু 0। অতএব কেন্দ্র, বৃত্তটার কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ, তার মানে a, 0। ও ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তার মানে এ স্কোয়ার টু এ, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো কেন্দ্র ব্যাসার্ধ আমরা বের করা শেষ আমাদের। এরপরে হচ্ছে বলছে এই রেখাটি স্পর্শ করবে যদি এটা হয়, মানে একটা রেখা আছে, আবার একটি রেখা বা স্পর্শ করবে যদি এটা হয়। আচ্ছা, একটি রেখা lx প্লাস my ইকুয়ালস টু 1, এটা lx প্লাস my মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন কথা হচ্ছে যে এটা তো একটা রেখা, এখন রেখাটা কখন স্পর্শক হবে?
যখন কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তো যাই হোক, কেন্দ্র A,0 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কিভাবে বের করব স্যার? L into A plus M into 0 minus 1 root over L square plus M square. স্যার এখানে LA minus 1 divided by root over L square plus M square. এত একক, এই যে যদি 1 নং রেখা বৃত্তের একটি স্পর্শক হয়, তাহলে মডুলাস LA minus 1 divided by root over L square plus M square equals to বৃত্তের ব্যাসার্ধ কত আসছে? A। স্যার এরপরে আমরা স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে মডুলাস চিহ্নও চলে যাবে, মানে মডুলাস দেয়া লাগবে না স্কোয়ার করলে, তাই তো? L square plus M square equals to A square হয়ে যাবে তখন। ওকে, আর গুণ করো আর বাম পাশে সূত্র করো, A square L square A square minus 2LA plus 1 equals to L square A square plus A square M square। ওকে, সব এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসলে কাটাকাটি করা যাবে কাকে কাকে। আচ্ছা ওকে, L square A square কাটা যাবে, তার মানে মাইনাস A square M square minus 2AL plus 1 equals to 0। ওকে, এইরকম লেখা যায় মাইনাস এ দিয়ে। আচ্ছা, আমরা কি করতে পারি এখানে যেভাবে আমাদের প্রমাণে চেয়েছে ওই কাজটা করতে পারি কিনা দেখো। প্রমাণে চেয়েছে কি, এভাবেই চেয়েছে, তার মানে মাইনাস চিহ্ন দিয়ে জাস্ট গুণ করে এটা ওই পাশে বাড়িয়ে দাও, A square M square minus 2AL প্লাস হয়ে যাবে এখানে minus 1 equals to 0, A square M square plus 2AL equals to 1। হ্যাঁ, প্রমাণিত। কোনো সমস্যা? দেখো, কোনো সমস্যা হলে বলো। কোনো সমস্যা হলে বলো। এক মিনিট সময় দিবা। আচ্ছা, পুরাটা কি দেখতে পারছো সবাই? দেখতে পারো। আমরা ক্লাস স্টার্ট করেছিলাম কয়টায়? 18তে, কততে স্টার্ট করেছিলাম? আচ্ছা, তাহলে এতটুকু আমাদের শেষ। এখন নিচে একটা ম্যাথ আছে 9 নম্বর, যে এই বৃত্তকে স্পর্শ করে একটা রেখা মানে স্পর্শক, PQ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত দেখাতে বলছে। ওকে, এটাও আসছে কয়েকবার, চলো দেখা যাক।
এই ম্যাথটা একটু দেখে ফেলি, তারপর শেষ করে দিব। 9 নাম্বার, তাহলে একটি বৃত্ত ক্লাস শেষ না তো? কেটে গেছে। সৌদা সবাই কি চলে গেছে না আছে? আমরা কি ম্যাথটা সবাই দেখেছিলাম? জি স্যার, আচ্ছা, আজকে শেষ হয়েছিল না স্যার, তো আমি কাজ শেষ। ওকে। যাই হোক, আরেকটা ম্যাথ দেখাতে যাচ্ছিলাম, কিন্তু ওরা কই? এক ঘন্টা ক্লাস করছে তো, নাকি নেক্সট দিন দেখাবো? নেক্সট দিন করাবো? ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে ওই ম্যাথটা দেখাবো না। একটা ম্যাথ দেখাইলে অবশ্য কয়েকটা ম্যাথ শেষ করা যায় তো। যাই হোক, ঠিক আছে, আজকে যেহেতু একটু বেশি পড়া হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা ওই ম্যাথটা দেখবো না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।